আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে ডে 2 ও পার্ট 1, অর্থাৎ প্রিপেয়ারিং RECL অর CentOS 8 ইনস্টলেশন এবং সেটা আমাদের ল্যাব সেট আপ। তো লিনাক্স ইনস্টল করার আগে আমরা লাস্ট ক্লাস অর্থাৎ ডে 1 আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কাজ করেছিলাম। তো এই বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনের ভিতরে আসলে আমাদের কোনটা প্রেফারেবল, যে আসলে কোনটা আমরা ইউজ করব। আমরা ফেডোরাতেও সেম ফ্লেভার, সেম কমান্ড, সেম অ্যাপ্লিকেশন ইন্টারফেস পাবো, রেড হ্যাটেও সেম ইন্টারফেস, সেম অ্যাপ্লিকেশন পাবো, এবং আপনার সেন্টোসেও সেম অ্যাপ্লিকেশন, সেম ইন্টারফেস পাবো। কিন্তু আমরা বলছিলাম যে এই তিনটা অপারেটিং সিস্টেম যেহেতু একই প্ল্যাটফর্মে একটি অর্গানাইজেশনের মাধ্যমে বিল্ড আপ হয়, কিন্তু এর ভিতরে একটা হচ্ছে এন্টারপ্রাইজ লিনাক্স, অর্থাৎ যেটা হচ্ছে পেইড। রেড হ্যাটটা এন্টারপ্রাইজে বেশি ব্যবহার করা হয় এবং এটা পেইড লিনাক্স, অর্থাৎ ওএসটা পেইড না, বাট এর অ্যাপ্লিকেশনগুলো পেইড, এর সার্ভিসগুলো পেইড, সাপোর্টগুলো পেইড। আচ্ছা, অপরদিকে রেড হ্যাট থেকে একটা কোলন করে করা হয় হচ্ছে সেন্টোস, একদম সেম সিমিলার, সেম অ্যাপ্লিকেশন, সেম কমান্ড লাইন ইন্টারফেস, সেম সফটওয়্যার, সেম আর্কিটেকচার বানানো হয়েছে সেন্টোস। বাট সেন্টোস হচ্ছে ওপেন সোর্স, এটা ফুললি ওপেন সোর্স। আপনি হচ্ছে কোনো এক্সেস অর্থাৎ আপনি কোনো সার্ভিস সাপোর্ট বা কোনো আপনার এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন যেগুলো রেড হ্যাটের নিজস্ব ডেভেলপ করা, এই জিনিসগুলো আপনি পাবেন না। অপরদিকে ফেডোরা হচ্ছে রেড হ্যাটের আগে আসে, অর্থাৎ রেড হ্যাট যখন মার্কেটে আসে তার আগে আসে হচ্ছে ফেডোরা হচ্ছে কমিউনিটি বেসড এবং টোটালটাই হচ্ছে ওপেন সোর্স। ওকে, তো এখানে তিনটা অপারেটিং সিস্টেম আপনি ডাউনলোড করতে পারবেন। প্রথমে আসেন ফেডোরাতে আপনি অপারেটিং সিস্টেম ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন, এক্ষেত্রে কোনো এক্সেসের দরকার নাই। সেক্ষেত্রে আমরা যদি আপনি যে কোনো একটা সাইটে যান, অর্থাৎ আমরা এখানে লিখলাম গেট ফেডোরা। তো এই গেট ফেডোরাতে আপনি .org-এ আপনি পাবেন ফেডোরা লেটেস্ট এডিশন। এখানে দেখতে পাচ্ছেন ফেডোরা 32 বর্তমানে রিলিজ হয়েছে এবং ফেডোরা 2টা এডিশন আছে, একটা হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন এডিশন এবং সার্ভার এডিশন। এছাড়াও আছে কিছু ফেডোরার হচ্ছে কিছু হচ্ছে অন্যান্য ক্যাটাগরি লাইক আইওটি, তারপর হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম বা আপনার হচ্ছে ডেভেলপমেন্ট অপারেটিং সিস্টেম, এখানে আছে, এখানে দেখতে পাচ্ছেন আইওটি। বাট আমরা সচরাচর যেটা ব্যবহার করতে সেটা হচ্ছে ওয়ার্ক স্টেশন এডিশন এবং হচ্ছে আমাদের সার্ভার এডিশন। তো আপনার যদি সার্ভার এডিশন দরকার হয় তাহলে এই ডাউনলোড সেকশনে দিয়ে আপনি ডিরেক্টলি ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে আমাদের যেটা বললাম রেড হ্যাটের সাইট redhat.com-এ গেলে আপনি এখান থেকে রেড হ্যাট ডাউনলোড করতে পারেন। শুধু রেড হ্যাট না, রেড হ্যাটের আরও অনেক প্রোডাক্ট আছে। এখানে প্রোডাক্টে গেলে এখানে বিভিন্ন ধরনের, কারণ এখন রেড হ্যাট হচ্ছে বরাবরই ওরা লিনাক্সের সকল ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। তারপরে তারা IBM এর সাথে জয়েন হওয়ার পর আরও তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়ছে। তো সেক্ষেত্রে তারা আপনার লিনাক্স, ক্লাউড, অ্যাপ্লিকেশন, স্টোরেজ, হ্যাঁ, স্যাটেলাইট, তারপর হচ্ছে বিভিন্ন অটোমেশন টুলস, এখানে সব ধরনের প্রোডাক্টই আছে, ভার্চুয়ালাইজেশন। তো এখানে আমরা সরাসরি প্রথম যে প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, এটাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স বর্তমানে এখানে বলতে হচ্ছে ট্রাই ফ্রি অর বাই। তার মানে আপনি এখানে এটা ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন এবং এটা আপনি কিনতে পারেন। যদি ট্রায়াল ভার্সন ইউজ করতে চান আপনি 30 ডেজের ট্রায়াল পাবেন, 30 ডেজ। ওকে, তো ট্রাই ফ্রি দিলে আপনি ডিরেক্টলি এখানে নামাইতে পারবেন না, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এজন্য আপনাকে লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পর যখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করে রেজিস্টার। তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনার এখানে ইমেল আইডি দিয়ে, অর্থাৎ এখানে অবশ্যই কর্পোরেট ইমেল আইডি হইতে হবে, অর্থাৎ আপনি প্রাইভেট ডোমেন ইমেল আইডি হতে হবে। তো দেওয়ার পরে আপনি এখানে ডাউনলোড করার ফ্যাসিলিটি পাবেন। ওকে, তারপর এখানে বর্তমানে স্টেবল ভার্সন হচ্ছে বর্তমানে রেড হ্যাট লিনাক্স 8.2, এখানে দেখতে পাচ্ছেন 8.2 আপনি নামাতে পারেন। তো সেক্ষেত্রে ট্রাই ফ্রিতে যে আপনি যেখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, ডাউনলোড এবং লগ ইন এবং ডাউনলোড এবং ইনস্টল, তার মানে আপনি ডাউনলোডে যে আপনি এখানে এই যে রেড হ্যাটের ইমেল আইডি, ওকে, তো রেড হ্যাটের ইমেল আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করে এটা ইউজ করতে পারেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বার্ন ইমেজ, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন হলো
7.9 জিবি টোটাল এটা ডাউনলোড হচ্ছে এবং ইট উইল টেকস 50 to 60 মিনিটস, ডিপেন্ডস অন ইউর ব্যান্ডউইথ। ওকে, তাহলে ইনস্টলেশন মোটামুটি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখলাম। এবং এই যে ট্রায়াল ইনস্টল করার পর এটা আপনি 30 ডেজ পর্যন্ত ফ্রি আপডেট, অর্থাৎ আপনি কার্নেল আপডেট বলেন, সিস্টেম আপডেট বলেন, তারপরে অ্যাপ্লিকেশন আপডেট বলেন, সমস্ত, এবং এই 30 ডেজ আপনি সার্ভিস সাপোর্টও পাবেন ফ্রি 30 ডেজে। ওকে ওকে, এখন হচ্ছে আমরা দেখবো রেড হ্যাট সেন্টোস কীভাবে ব্যবহার করা হয়। সেন্টোস খুব ইজিলি ব্যবহার করা যায়, অর্থাৎ ডাউনলোড করা যায়। সেক্ষেত্রে CentOS.org-এ ঢুকবেন। এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, এখানেও অ্যাজ ইট ইজ সেম এই যে রেড হ্যাটের যে প্রোডাক্ট 8.2, অর্থাৎ 8.2 দেখতে হবে যেটা বর্তমানে আসছে কিনা, কারণ এই 8-এর অর্থাৎ রেড হ্যাট EL8 যখন রিলিজ হয় তার 1 থেকে 1.5 মাস পরে তার CentOS আসে। এখন দেখতে হবে যে CentOS 8.2 আসছে কিনা। তাহলে গেট CentOS নাও, এবং CentOS লিনাক্স ডিভিডি এবং স্টিম ডিভিডি আমরা চাইলে টরেন্ট থেকেও নামানো যায়, এখানে টরেন্টও আছে। তাহলে লিনাক্স ডিভিডি ইউজ করি, দেখি এখানে না, এখানে 8.2 এখনো আসে নাই CentOS-এর। এখন বর্তমানে স্টেবল ভার্সন হচ্ছে 8.1, অর্থাৎ আর কিছুদিনের ভিতরে, কারণ 8.2 রিসেন্ট ডাউনলোড রিলিজ হয়েছে, তো তার মানে আপনি কিছুদিনের ভিতরে চলে আসবে। তার মানে বর্তমানে স্টেবল ভার্সন হচ্ছে 8.1। তার মানে আপনি বাংলাদেশে, আমরা বাংলাদেশের থেকে যেহেতু ব্রাউজ করতেছি, সুতরাং এখানে বাংলাদেশের 4টা বাংলাদেশের 4টা কোম্পানি আছে যারা হচ্ছে CentOS-এর লোকাল ডিপোজিটরি হিসেবে কাজ করে, অর্থাৎ ওদের লোকাল সার্ভার এগুলো থাকে। অর্থাৎ সরাসরি আপনার CentOS যদি ইউএসএতে এটা ডেভেলপ করা হয়, তাহলে কিন্তু এটা ইউএসএ থেকে ডাউনলোড করার দরকার নাই। আপনার লোকাল ওই যারা হচ্ছে বিশেষ করে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, তো তারা বিভিন্ন ক্যাশিং সার্ভার করে, যে যার কারণে আপনি ওই দেশের, যে দেশের নাগরিক, ওই দেশের লোকালি বা লোকাল যত কাছের মানে থেকে রিপোর্ট থেকে আপনি ডাউনলোড করতে পারেন, তাহলে আপনি ব্যান্ডউইথটা খুব স্পিডি পান এবং খুব দ্রুত আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, আমরা এখন ডাউনলোড করি বাংলাদেশে বিডিআইএক্স স্পিড আমরা ডাউনলোড করতে পারি। এখানে বিভিন্ন দেশের কান্ট্রি আছে, কথার কথা আমি হংকং, এখানে দেখতে পাচ্ছেন হংকং আছে, তারপরে হচ্ছে চায়না, হ্যাঁ চায়না আছে, ইন্ডিয়া আছে। ওকে, বিভিন্ন দেশের রিপোজিটরি এখানে আছে। তাহলে আপনার কাছে আপনি যখন ডাউনলোড করবেন আপনার কাছের রিপো শো করবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ওএস কীভাবে ডাউনলোড হয়। তাহলে এবার আসলে হচ্ছে ওএস রিকোয়ারমেন্টস। তো ওএস যখন আমরা সেট আপ দিব, তো এটা হচ্ছে আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম ক্যাপাবিলিটিস, যে আমাদের কি পরিমাণ এখানে আমাদের হার্ডওয়্যার ক্যাপাবিলিটি আছে এবং কি পরিমাণ আমাদের আসলে লাগবে। আসলে হার্ডওয়্যার ক্যাপাবিলিটি অনেক, যদি আমরা রেড হ্যাট ব্যবহার করি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে CPU 6768 অর্থাৎ 768 কোর CPU আমরা ব্যবহার করতে পারবো, 24 টেরাবাইট স্টোরেজ ব্যবহার করতে পারবো, 50 টেরাবাইট ফাইল সিস্টেম যদি ext4 হয়, অর্থাৎ আমাদের এক্সটেন্ডেড ফাইল সিস্টেম 4, এবং ফাইল সিস্টেম যদি XFS হয় সেক্ষেত্রে 1 পেটাবাইট। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাবিলিটিস। অপরদিকে মিনিমাম ক্যাপাবিলিটিসে অর্থাৎ আমাদের অ্যাটলিস্ট কি পরিমাণ রিসোর্স থাকতে হবে, যে রিসোর্স ব্যবহার করে আমরা আমাদের সিস্টেম আমরা অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ ইনস্টল করতে পারবো। তারপর মিনিমাল, এক কথায় মিনিমাল রিকোয়ারমেন্ট CPU হচ্ছে 64 বিট, ইন্টেল অবশ্যই 64 বিট, আর প্রসেসর হিসেবে ইন্টেল AMD বা IBM পাওয়ার বা পাওয়ার Z সিরিজ যে কোনো CPU হলে হবে, এগুলো সুপার কম্পিউটার সিরিজ। আচ্ছা, AMD বা ইন্টেল, হ্যাঁ যে কোনো প্রসেসর এটা সাপোর্ট করবে। আচ্ছা, র্যাম 1.5 GB অ্যাটলিস্ট। ওকে, অ্যাটলিস্ট 1.5 GB গুই বেজের জন্য। আর যদি কমান্ড নোট ইনস্টল করেন আরও কম, 500 MB দিলেও হবে, কোনো সমস্যা নাই। ডিস্ক স্পেস আমাদের মিনিমাম 10 থেকে 20 GB, ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাল। বাট এটা প্রোডাকশনের উপর ভিত্তি করে, আপনার ডেটা সাইজের উপর, অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এটা বাড়বে। ওকে, র্যামটাও তেমন, আপনি অ্যাপ্লিকেশন প্রোডাকশনের উপর ভিত্তি করে বাড়বে। বাট আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের সেটআপের জন্য কি লাগবে, আমাদের ইনস্টলেশনের জন্য কি লাগবে, আমাদের এখানে লার্নিং ল্যাবের জন্য আমাদের কি লাগবে, এটা এই হার্ডওয়্যার রিকোয়ারমেন্টসটা আমাদের ফলো করতে হবে। ওকে, তো আমরা দেখলাম যে মিনিমাম রিকোয়ারমেন্টস এবং হচ্ছে আমাদের ওএস কি পরিমাণ রিসোর্স হ্যান্ডেল করতে পারে সেটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, এরপর আছেন ইনস্টলেশন মেথড, ইনস্টলেশন মিডিয়া অপশন, অর্থাৎ কি মেথডে আমরা ইনস্টল করতে পারি। প্রথমে আমরা জেনে নিই যে আসলে আমাদের একসময় জনপ্রিয় মেথড ছিল হচ্ছে ডিভিডি মিডিয়া।
অর্থাৎ আমরা আইএসও এই যে ডাউনলোড করা দেখলেন আইএসও বার্ন করে আমরা ইনস্টল করতে পারি, কিন্তু বর্তমানে আইএসওর সাইজ আপনারা দেখলেন যে আইএসও সাইজ প্রায় 7.9 জিবি। তো এই 7.9 জিবির আসলে তো আপনারা জানেন যে ডিভিডির একটা লিমিট আছে। যদিও আমাদের 7.9 জিবির আলাদা ডিভিডি পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা জানি না, বা আছে হয়তো মার্কেটে। বাট এটা আসলে যে 7.9 জিবির আইএসও নিয়ে কাজ করতে গেলে আপনার 2টা ডিভিডি লাগবে। আবার সেক্ষেত্রে ধরেন কি ডিভিডি দিয়ে ইনস্টল করতে গেলে পারফরমেন্স একটা ইস্যু, আবার সব জায়গায় ডিভিডি তো এখন মিডিয়া আমাদের পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া হচ্ছে এখন হচ্ছে বুটেবল ইউএসবি, অর্থাৎ আপনি যে পেন ড্রাইভের ব্যবহার করে ইউএসবি বুট করে আপনি ইনস্টল দিতে পারেন, এটা একটা মেথড। আর একটা মেথড হচ্ছে আপনি যদি বড় ধরনের এনভায়রনমেন্ট থাকে যেখানে অনেক সার্ভার এবং কন্টিনিউয়াস সেট আপ দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত করতে পারি হচ্ছে নেটওয়ার্ক বেস ইনস্টলেশন, যেটা হলো পিএক্সি, হ্যাঁ, প্রি বুট এক্সিকিউশন। তো নেটওয়ার্ক বেস ইনস্টলেশনের মাধ্যমে আমরা ধরেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পিএক্সি সার্ভার, অর্থাৎ এখানে এটা আমাদের এই ডিভিডি বা আইএসওটা সম্পূর্ণ বুট করা থাকবে এই সার্ভারে, হ্যাঁ। আর এই সার্ভারে এখানে ডিএসসিপির মাধ্যমে সে ক্লায়েন্টদেরকে আইপি প্রোভাইড করবে। এখানে দেখতে পাচ্ছেন এসে আমাদের পিএক্সি ক্লায়েন্ট 1, পিএক্সি ক্লায়েন্ট 2। তো যখন আমরা আমাদের সিস্টেমের আমাদের বুট মেনু থেকে নেটওয়ার্ক বুট সেটিং করব বা পিএক্সি বুট সেটিং করব, তো সিস্টেম তখন এই মানে ইনিশিয়ালি যখন বুট হবে, হ্যাঁ, সিস্টেম কিন্তু রানিং অবস্থায় না, অর্থাৎ সিস্টেম ডেড। অর্থাৎ ডেড বলতে হচ্ছে জাস্ট সিস্টেমে কোনো ওএস নাই, কিন্তু সিস্টেমে অন হতে পারে, সে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে। তো যখন পিসি অন করবেন, পাওয়ার অন করবেন, তো সে তখন তার নেটওয়ার্কের ভিতর ডিএসসিবির ক্লায়েন্ট খুঁজবে। তো তাহলে আমাদের এই সার্ভারটা ডিএসসিবির সাথে সাথে টিএফটিপি এই 2টা অ্যাপ্লিকেশন এসে কাজ করে। তাহলে ডিএসসিবির মাধ্যমে সে আইপি প্রোভাইড করে, তখন যখন ক্লায়েন্ট আইপির মাধ্যমে আমার ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট হয়ে যায়, তখন এখান থেকে একটা বুট মেনু পাই, সেটা হলো কিসের মাধ্যমে? টিএফটিপি সার্ভারের মাধ্যমে। অর্থাৎ আমরা যেভাবে ফার্স্ট বুট সিডি রম, সেকেন্ড বুট ডিভিডি রম, বা আমাদের ইনস্টলেশন মেনুতে আসছে যে আপনি যে কোন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবেন, প্রেস ইন্টার, তো এইখান থেকে এই ইনস্টলেশন মেনুটা এখানে ব্রডকাস্ট হয়, প্রত্যেকটা ক্লায়েন্টে ব্রডকাস্ট হয়। তো তখন ক্লায়েন্ট যেটাতে উপর এন্টার প্রেস করবে, তখন সেই অপারেটিং সিস্টেমটা লোড হবে, সেই অপারেটিং সিস্টেমটা সেট আপ দিতে হবে। তার মানে এই পদ্ধতি ব্যবহার করে একটা সার্ভারের মাধ্যমে আপনার নেটওয়ার্কে যত এগুলো আমার ক্লায়েন্ট দরকার ততগুলো ক্লায়েন্টে আপনি ইনস্টল করতে পারতেছেন। এক্ষেত্রে আমার আলাদা আলাদা কোনো বুটেবল মিডিয়া দরকার হচ্ছে না, আলাদা কোনো সিডি দরকার হচ্ছে না, শুধু দরকার কি নেটওয়ার্ক কানেক্টিভিটি, এবং প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে যেন কানেকশন থাকে। এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক বা পিএক্সি। এবং এক্ষেত্রে আমরা ওভার দ্য নেটওয়ার্ক আমরা এফটিপি বা এনএফএস বা এইচটিটিপি যে কোনো মেথড ব্যবহার করে আমরা লিনাক্স ইনস্টল করতে পারি। এটা হচ্ছে বড় ধরনের এনভায়রনমেন্ট বা ল্যাব এনভায়রনমেন্ট, এটা ব্যবহার করি আমরা। আর হচ্ছে আরেকটা হলো আমরা আমাদের এই টপিকস আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন মেথড, অর্থাৎ যেখানে আমরা ভিএম ব্যবহার করব, বা পাশাপাশি আপনি যখন ক্লাউডে যদি কোনো লিনাক্স ইনস্টল করতে পারেন, ওখানেও আমরা সাধারণত কি আইএসও ব্যবহার করি। ক্লাউডে তো আর আপনার ডিভিডি মিডিয়া ইনসার্ট করা যায় না, ওখানে আইএসও আছে, ওখানে আমরা আইএসও আপলোড করেও রাখতে পারি, অথবা আপনার যে কোম্পানি ক্লাউড ব্যবহার করবেন তাদের আপনি সরাসরি আইএসও সিলেক্ট করার অপশন আসতে পারে, ওখানে রেডারও থাকতে পারে, ওখানে সেন্টোস, ডেবিয়ান সব ধরনের আইএসও থাকতে পারে। তো সেক্ষেত্রে ভার্চুয়াল মেশিন মেথড বা ক্লাউড মেথডে আমরা সেক্ষেত্রে আইএসওটা সিলেক্ট করে দিতে পারি। তাহলে আইএসওটা সিলেক্ট করার পর তো আপনি একই মেথড। তাহলে আমাদের যদি ফিজিক্যাল মিডিয়া হয়, অর্থাৎ ফিজিক্যাল সার্ভার হলে সেক্ষেত্রে ডিভিডি বা ইউএসবি ফ্ল্যাশ ব্যবহার করতে পারি। আর বড় ধরনের নেটওয়ার্ক এনভায়রনমেন্টে আমরা পিএক্সি, এবং আমরা সাধারণত ভার্চুয়াল মেশিন মেথডে আমরা সাধারণত আইএসও ব্যবহার করি। ভার্চুয়াল মেশিন মেথডে আইএসও না, আপনি ভার্চুয়াল মেশিন মেথডে এটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আপনি ভার্চুয়াল মেশিন মেথডে ডিভিডিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। বাট এই যে সেক্ষেত্রে আপনার সেই ডিভিডি আমার লাগবেই, সেক্ষেত্রে আমাদের ইউএসবি লাগবেই। বাট আমাদের যদি আইএসও ডাউনলোড করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বুট করা দরকার নেই, সরাসরি আমরা আইএসওটা আমাদের হোস্ট মেশিনের সাথে অ্যাড করে আমরা সরাসরি ইনস্টল করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনস্টলেশন মেথড, অর্থাৎ কি পদ্ধতিতে আমরা লিনাক্স ইনস্টল করতে পারি। এরপরে হচ্ছে আমরা দেখবো সেটা হলো আমাদের ল্যাব এনভায়রনমেন্ট আমাদের কিভাবে হবে। এখানে কেবলমাত্র বলে আসলাম যে এখানে 2টা পদ্ধতি আছে, একটা হলো ভার্চুয়াল মেশিন পদ্ধতি, একটা হলো ফিজিক্যাল সার্ভার বা ডেস্কটপ। আমরা গত ক্লাসেও বা ডে 1-এও আমরা এই ব্যাপারে আলাপ করেছি। তো আমরা এখানে দেখেন আজকে আমরা এখানে বিস্তারিত দেখব। তো এখানে হচ্ছে ভার্চুয়াল মেশিন মেথড পদ্ধতিতে আমরা দেখেন কি ব্যবহার করতে পারি।
অর্থাৎ ভার্চুয়াল মেশিন পদ্ধতির কনসেপ্টটা হবে এরকম যে আমাদের ভার্চুয়াল মেশিন পদ্ধতিতে আমাদের কনসেপ্টটা হবে এরকম যে আমাদের এরকমই একটা হোস্ট মেশিন, অর্থাৎ এই ফিজিক্যাল মেশিনের উপর আসলে আমরা এই ভার্চুয়ালাইজেশন অ্যাপ্লিকেশনটা আমরা সেট আপ দেবো। তো সেক্ষেত্রে ধরেন কি পদ্ধতিটা হবে এরকম। তো এই হচ্ছে আমাদের ধরেন কি বেজ মেশিন। তো এই বেজ মেশিনের উপর ধরেন হচ্ছে আমাদের একদম ফিজিক্যাল হার্ডওয়্যার আছে, অর্থাৎ হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার হিসেবে আমরা যেটা ইয়ে করি সেটা হলো ধরেন কি সিপিইউ থাকবে, তারপর র্যাম থাকবে, এবং থাকবে হচ্ছে হার্ড ডিস্ক, এবং আপনার নেটওয়ার্ক কার্ডও থাকবে, নেটওয়ার্ক থাকবে। এই হার্ডওয়্যার পর আমাদের বর্তমানে আমরা ব্যবহার করতেছি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি, বা উইন্ডোজ 8 ব্যবহার করেন, সমস্যা নাই। আচ্ছা, তার উপরে আমাদের বর্তমানে এই যে হাইপার-ভি, এই যে ভার্চুয়াল যে সকল অ্যাপ্লিকেশন লাইক ভিএমআর ওয়ার্কস্টেশন, হাইপার-ভি বা ওরাকল ভার্চুয়াল বক্স, তো আপনি যে কোনো একটা এই হাইপারভাইজার দেন, এগুলোকে বলা হয় হাইপারভাইজার। তাহলে যে কোনো একটা হাইপারভাইজার দেন, হাইপারভাইজার হিসেবে এখানে বলতেছি যে আপনি যে কোনো একটা দিতে পারেন, ভিএমআর দেন, হাইপার-ভি মাইক্রোসফটের বিল্ট ইন হাইপার-ভি দেন, বা ওরাকল ভার্চুয়াল বক্স আছে দেন, হাইপার-ভি দেন। তাহলে হাইপার-ভির উপরে আমাদের একটা যতগুলো ইচ্ছা আপনার রিসোর্সের উপর ভিত্তি করে আমাদের এক একটা ভিএম, এই ভিএমকে বলা হচ্ছে ভার্চুয়াল মেশিন বা গেস্ট মেশিন, ভিএম। এটা হলো এক একটা ভিএম। আর নিচেরটা মেশিনটাকে বলা হচ্ছে হোস্ট মেশিন। এই নিচেরটাকে বলবেন সবসময় হোস্ট মেশিন, লাইক দ্যাট, এরকম একটা মেশিন, ফিজিক্যাল মেশিন। তো এই ফিজিক্যাল মেশিন যদি অ্যাভেলেবেল রিসোর্স থাকে, তাহলে এই ফিজিক্যাল মেশিনের উপর আমরা বিভিন্ন ধরনের গেস্ট মেশিন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ওকে। এখন এই হাইপারভাইজারটার কাজ কি? হাইপারভাইজারটার কাজ হলো, ধরেন আমার ফিজিক্যাল মেশিনের একটা কনফিগারেশন আছে, কথার কথা এই ফিজিক্যাল মেশিন, অর্থাৎ আমি যে ফিজিক্যাল মেশিন এখানে ডিক্লেয়ার করছি, এই ফিজিক্যাল মেশিন দেখা গেল আমার যে কনফিগারেশন আছে সেটা হলো র্যাম আছে 8 GB। আচ্ছা, সিপিইউ আছে কথার কথা যে কোরাই 5, আপনার হার্ড ডিস্ক আছে এখানে ধরেন হচ্ছে কত জিবি, ধরেন 240 GB। আমরা এখানে এসএসডি প্রেফার করব। আচ্ছা, এবার হচ্ছে নিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমাদের এই রিসোর্স আমরা এই ফিজিক্যাল হার্ডওয়্যার রিসোর্সটা আমরা এই ভিএম এর ভিতর শেয়ার করব। তাহলে ফিজিক্যাল মেশিনের রিসোর্সটা আমরা কিভাবে হার্ডওয়্যার এই ভার্চুয়াল মেশিনে শেয়ার করব? তাহলে এটার জন্য আমাদের দরকার হলো এই হাইপারভাইজার। তাহলে এই হাইপারভাইজারের কাজ হচ্ছে এই যে ফিজিক্যালি আমরা হয়তো এই রিসোর্সটা কত পার্সেন্ট, ধরেন হলো 30 থেকে 40% রিসোর্স আমরা ইউজ করতে পারি। তাহলে এই 30 থেকে 40% রিসোর্স আমরা ইউজ করতে পারি, বাকি রিসোর্স কিন্তু আনইউজ থাকে বা ফ্রি থাকে। তো এখন এই বাকি রিসোর্স বা আনইউজ রিসোর্সটাকে আমরা রিইউটিলাইজ করতে চাইলে আমাদের দরকার একটা এই হাইপারভাইজার লেয়ার। তার মানে আমার ভিএমআর ওয়ার্কস্টেশন বা এই যে মাইক্রোসফট হাইপার-ভি বা ওরাকল ভার্চুয়াল বক্স, এই অ্যাপ্লিকেশনগুলো যেটা করে সেটা হলো আমার এই ফিজিক্যালি রিসোর্সকে নতুন করে রিইউটিলাইজ করায়, নতুন করে। হ্যাঁ, তার মানে আমি এই যে ভিএমগুলো ক্রিয়েট করতেছি, তাহলে এই ভিএমগুলোর যে রিসোর্সটা ব্যবহার করবে, এই ভিএমটা হচ্ছে ভার্চুয়াল, এখানে সব কিছু ভার্চুয়াল, এখানে অ্যাপ্লিকেশন ভার্চুয়াল, এখানে নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন, এখানে ডিস্ক ভার্চুয়ালাইজেশন, এখানে হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন, এখানে ড্রাইভার ভার্চুয়ালাইজেশন, সফটওয়্যার, সব কিছু ভার্চুয়াল। তাহলে এটা কোথা থেকে শেয়ার করে? শুধু হার্ডওয়্যার। শুধুমাত্র ডিরেক্টলি দুইটা জিনিস ব্যবহার করে, সেটা হলো একটা হলো র্যাম আর একটা হলো সিপিইউ, সে সরাসরি ব্যবহার করে। আর বাকি যত হার্ডওয়্যার ব্যবহার করে সবই সে ভার্চুয়ালি ব্যবহার করে। তাহলে আমার যে এই যে রিসোর্স দেখতে পাচ্ছেন, যে রিসোর্সের আমি ধরলাম যে 30 থেকে 40% আমার বেজ মেশিনটা ব্যবহার করে, তাহলে বাকি আপনার 60 থেকে 70% আমার কিন্তু ফ্রি থাকে। তাহলে এই 60 থেকে 70% এই ইউজ করার জন্য আমরা এই হাইপারভাইজারটা ব্যবহার করি। তাই আমরা তখন এই হাইপারভাইজারের উপর বিভিন্ন ভিএম ক্রিয়েট করি, এবং এক একটা ভিএম এর উপর তখন আমরা নতুন করে, যেভাবে আমরা ক্লাউড থেকে বিভিন্ন সার্ভার কিনি, একইভাবে কনসেপ্টটা আমরা এখানে কাজ করি। যেমন এক একটা ভিএম এর উপর, কথার কথা আমি যদি এখানে একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে আমি এই ভিএমটা ক্রিয়েট করলাম, এই ভিএমটার এই দিলাম, এখানে সিপিইউ দিলাম হচ্ছে 2টা, যেহেতু আমার কোরাই 5, আমার ধরেন কি 4টা সিপিইউ আছে, 2টা সিপিইউ দিলাম। আমি র্যাম দিলাম 2 GB, র্যাম দিলেন 2 GB, তারপর হার্ড ডিস্ক দিলেন আমার হচ্ছে কত 50 GB, সমস্যা নাই, ওকে।
তারপর নিক দিলেন, নেটওয়ার্ক কার্ড দিলেন, নেটওয়ার্ক কার্ড তোমার আছেই, নেটওয়ার্ক কার্ড একটা বা দুইটা দিলেন, সমস্যা নেই। এই ভিএমকে আপনি দিলেন। সিমিলার এই ভিএমটাও আপনি এখানে সিপিইউ দুইটা দিলেন, এই ভিএমটা একটু স্মল কনফিগারেশন করলেন, হ্যাঁ, মিনিমাল কনফিগারেশন দিলেন। তো সেক্ষেত্রে একটা সিপিইউ দিলেন, র্যাম দিলেন 1 জিবি, হার্ড ডিস্ক দিলেন 20 জিবি। এই ভিএমের ক্ষেত্রেও এরকম। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখতে হবে যে আমার এই VM1, VM2 এবং VM3 যখন আমরা তিনটে একসাথে রান করব, সেটার জন্য আমার কোনো সময় এই রিসোর্সটা আমার 100% ওভার না হয়। অর্থাৎ আমি এমনভাবে রিসোর্স যেন না চালাই যে আমাদের ভার্চুয়াল রিসোর্স আর ফিজিক্যাল রিসোর্স মিলের জন্য আমাদের টোটাল রিসোর্স যেন ওভারফ্লো করে, এটা যেন না হয়। তাহলে আমাকে দেখতে হবে যে আমার ফিজিক্যাল রিসোর্স ব্যবহার করছেন কত পার্সেন্ট আর কত পার্সেন্ট আমার রিসোর্স ফ্রি আছে, এই রিসোর্সটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এমন হতে পারে যে আমি 3টা ভিএম হয়তো একসাথে রান করলাম না, আমার দরকার হবে এই মুহূর্তে 2টা, আমি 2টা রান করলাম, বাকি ভিএমটা যখন লাগবে বা নাও লাগতে পারে, তখন আর একটা অফ করে আমি কিভাবে কাজ করতে পারবো। তাহলে এই ভিএম এর উপর আমরা তখন দিব হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ওএস, লাইক আপনি দেন, সমস্যা নেই, উইন্ডোজ দেন, নো প্রবলেম। আপনি লিনাক্স দেন, নো প্রবলেম। লিনাক্সের একটা উবুন্টু দেন, একটা ডেবিয়ান দেন, বা একটা, আমরা যেমন একটা সেন্টোস শিখবো, একটা রেড হ্যাট শিখবো, তাহলে একটা সেন্টোস দেন, একটা রেড হ্যাট দেন, সমস্যা নেই। এর উপর আপনি দেবেন অ্যাপ্লিকেশন। তাহলে এই ফ্যাসিলিটির মাধ্যমে আমরা আসলে কি পাচ্ছি, যে আমার অ্যাভেলেবেল রিসোর্সের মাধ্যমে আমি এগুলোকে রিউটিলাইজ করি, মাল্টিপল ফ্লেভার পাচ্ছি, বা মাল্টিপল আমরা ভার্চুয়াল মেশিন পাচ্ছি। যে যেখানে আগে আমাকে এরকম 3টা ল্যাপটপ, ডেস্কটপ আমাকে ব্যবহার করতে হতো, এখন কিন্তু আসলে আমরা সেই জিনিসটা আমাদের আর ব্যবহার করতে হচ্ছে না। আমার একটা ফিজিক্যাল মেশিনকে ডিভাইডেড করে আমরা 3টা ভার্চুয়াল মেশিন পাচ্ছি, এবং আমরা 3টা মেশিন সিমultaneously একসাথে আমরা ইউজ করব। লাইক আমি যদি আপনাদের আমার ল্যাবের এনভায়রনমেন্টে দেখাই, যে আমার ল্যাবের এনভায়রনমেন্টে আমি হাইপার-ভি মেথড ব্যবহার করি, মাইক্রোসফটের বিল্ট ইন যেটা। তাহলে হাইপার-ভি মেথডে এখানে দেখবেন যে আমার বর্তমানে হচ্ছে মেশিন আছে হলো কয়টা, 1 2 3 4 5টা মেশিন আছে। এই মুহূর্তে আমার সেন্টোস VM1, সেন্টোস 1টা রানিং, এটা হচ্ছে আমার রানিং আছে। তো এটা হচ্ছে আমি গতকালকে এটা সেটআপ দিছিলাম। তো এখানে এটা হচ্ছে রানিং আছে। এখন আমি যদি চাই, এটা হচ্ছে আমাদের লিনাক্স বেসড। তো আমি যদি চাই যে আমার এই পাশাপাশি এখানে দেখবেন যে আরেকটা উইন্ডোজ মেশিন আছে, সমস্যা নেই, এই উইন্ডোজটা রান করাই দিন, নো প্রবলেম। তাহলে আমি ইজিলি উইন্ডোজ মেশিনটা রান করাইতে পারবো। এটা হচ্ছে উইন্ডোজ মেশিন। তাহলে এটা উইন্ডোজ মেশিন, এটার পাশাপাশি হচ্ছে লিনাক্স মেশিন। তাহলে এখানে দেখতে পাওয়া হবে যে আসলে আমাদের রিসোর্স কত পার্সেন্ট আমার ফ্রি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সিস্টেম অবশ্য রিসোর্স বেশি আছে। তাহলে আমার সিস্টেম ক্যাপাবিলিটি হচ্ছে, যেমন সিপিইউ কিন্তু এখনো বেশি 50% কাছাকাছি পার হয়েছে, বা বেশিক্ষণ পার, কারণ এখন সিস্টেম তো বুট আপ হচ্ছে, এজন্য হচ্ছে। মেমোরি আমার হচ্ছে 24 জিবি মেমোরি, এটা 50% ইউজ হচ্ছে, অর্থাৎ 46%। আচ্ছা, তো আমাদের ডিস্ক স্পেসও আমার অনেক ডিস্ক স্পেস আছে, অত ডিস্ক স্পেস এখন ইউজ হচ্ছে না। ওকে, তো তাহলে আমার রিসোর্স কিন্তু এখনো পড়ে আছে। আমি চাইলে এখানে আরো এই যে ভিএম গুলো আছে, আমি প্রত্যেকটাই কিন্তু রান করে দিতে পারবো, এবং প্রত্যেকটা থেকে আমি প্রত্যেকটা ভিএমই আমি অ্যাক্সেস করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 8, এবং এটা হচ্ছে আমাদের সেন্টোস 8। ওকে, দুইটা রানিং আছে। আমাদের প্রোডাকশনেও কিন্তু এরকম ব্যবহার হচ্ছে। আমরা হয়তো বাসায় হোম ল্যাব কেন, আপনি প্রোডাকশনে যান, আপনি যে কোনো প্রোডাকশন সার্ভারগুলোতে যান, ক্লাউডে যান, ক্লাউডে কিন্তু এইভাবে ব্যবহার হয়। ক্লাউডটা আসলে এই ভার্চুয়ালাইজেশন মেথডটাই হলো, ক্লাউডটা হলো অটোমেশন প্রসেস। অর্থাৎ একটা ক্লাউড, আমরা যখন ক্লাউড করি, আসলে একটা ক্লাউডের 90% হলো ভার্চুয়ালাইজেশন, 90%, আর অনলি 10% হলো আপনার ক্লাউড, আর কিচ্ছু না। এনিওয়ে, তাহলে আমরা এখানে যেতে যাচ্ছি সেটা হলো যে আমরা এখন যেটা করব সেটা হলো এই আমাদের যার বাসায় যেটাই আছে, সেটা উইন্ডোজ 10 বা 7 বা 8 হোয়াটএভার যেটাই থাক না কেন, তার উপর এই যে হাইপারভাইজারটা আমরা সেট আপ দেবো, সেটা VMware Orchestration 15 অথবা হাইপার-ভি। হাইপার-ভি একটা হলো সুবিধা হলো হাইপার-ভি বিল্ট ইন, হ্যাঁ, আপনার অপারেটিং সিস্টেমের সাথে বিল্ট ইন থাকে, আপনার অ্যাডিশনালি লোডটা কম হয়, প্লাস হচ্ছে আপনার কি জন্য ওই যে VMware Orchestrationের যেমন হলো এটা লাইসেন্সিং ইস্যু থাকতে পারে, বা ক্র্যাক ইস্যু থাকতে পারে, বা আপডেট ইস্যু থাকতে পারে, বা আপনার রিসোর্স বেশি ইউজ করতে পারেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে, বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার একটা ঝামেলা থাকতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যবহার করতে পারেন হলো হাইপার-ভি। কিন্তু দুইটা একসাথে আপনার ব্যবহার করা যাবে না, দুইটা একসাথে ব্যবহার করতে হলো ঝামেলা আছে। আচ্ছা, তো আমরা এখানে দুইটাই ব্যবহার করবো, যার যেটা ভালো লাগে। তাহলে আমরা দেখলাম যে ভার্চুয়ালাইজেশন মেথডটা কিভাবে কাজ করে, এবং এখন আমরা ভার্চুয়াল নেটওয়ার্কিং ক্রিয়েট করবো ইন্টারনালি, যাতে আমাদের হোস্ট টু হোস্ট কমিউনিকেট করে, বা হোস্ট টু ভিএম টু ভিএম কমিউনিকেট করে,
হোস্ট টু ভিএম কমিউনিকেট করে এবং ইন্টারনাল নেটওয়ার্ক থেকে এক্সটার্নাল নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারি। এই ইস্যুগুলো এখানে থাকবে। ওকে, তাহলে আমরা আর আরেকটা হচ্ছে সেকেন্ড মেথড, সেটা হলো ফিজিক্যাল সার্ভার। ফিজিক্যাল সার্ভার মানে এখানে হচ্ছে এই যে, তখন সেক্ষেত্রে আর আমরা উপরে মেথডটা ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা সরাসরি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ব্যবহার করব, অর্থাৎ সরাসরি আমাদের ফিজিক্যাল সার্ভার ব্যবহার করব। সেক্ষেত্রে এই ফিজিক্যাল সার্ভারের উপর আমরা কোনো ভিএম বাদে সরাসরি যেভাবে আমরা ডিভিডি বা ইউএসবি বুটেবল করে কাজ করি, অর্থাৎ যেটা প্রোডাকশন, এক কথায় প্রোডাকশনে রানিং সার্ভারের উপর আমরা কাজ করব, সেটা হলো ডিভিডি বা ইউএসবি বুট করে আমরা এটার উপর অ্যাপ্লিকেশন মানে ওএসটা সেট আপ দিতে পারবো। ফিজিক্যাল সার্ভারকে আমরা অনেক সময় ডুয়েল বুট করে থাকি, বিশেষ করে যারা লার্নিং এনভায়রনমেন্টে থাকি। সেক্ষেত্রে ডুয়েল বুট মানে কি? ডুয়েল বুট হচ্ছে, সিঙ্গেল বুট হচ্ছে প্রোডাকশন, হ্যাঁ মাথায় রাখবেন। সিঙ্গেল বুটটা ব্যবহার করা হয় প্রোডাকশনে, অর্থাৎ প্রোডাকশন তার সার্ভারে সকালে একরকম বিকালে একরকম হবে না। এটা একবার অন করে দেবেন, সার্ভার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলবে, হ্যাঁ অ্যাপ্লিকেশন। আর ডুয়েল বুট হচ্ছে ল্যাব এনভায়রনমেন্টে আমরা ব্যবহার করি, যে আমরা চাচ্ছি যে আমাদের রিসোর্স কম, আমরা উইন্ডোজ ব্যবহার করব, পাশাপাশি লিনাক্স ব্যবহার করব। ওকে, তো বা উইন্ডোজের একাধিক ভার্সন ব্যবহার করব, লিনাক্সের একাধিক ভার্সন ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা ডুয়েল বুট করি। ডুয়েল বুট মানে অ্যাট এ টাইম মাল্টিপল বুট থাকবে, কিন্তু যে কোনো একটা বুট ইচ্ছা মতো চুজ করে আমরা লোড করব। ওকে, তাহলে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন মেথড পদ্ধতিতে কিভাবে আপনার লিনাক্স ইনস্টল করা হয়। ওকে, এখন আসেন ভার্চুয়াল মেশিন মেথড পদ্ধতিতে। আমরা অলরেডি দেখছি যে আমাদের রিকোয়ারমেন্টস কি। তারপর এখানে আবার দেখেন, তো এখানে হচ্ছে ভিএমআর ওয়ার্কস্টেশন 15, হ্যাঁ 15 লেটেস্ট ভার্সন হলো 15, অথবা মাইক্রোসফটের হাইপার-ভি। আচ্ছা, এরপর আসেন হলো উইন্ডোজ 8 অথবা 10। 7টা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ 7 একটু স্লো আর কি, একটু বাস স্পিড স্লো। তো সেক্ষেত্রে 8 বা 10 ইজ বেটার। আচ্ছা, ইন্টেল অথবা এএমডি যে কোনো প্রসেসরে কাজ করবে, ইন্টেল বা এএমডি x86 সিরিজের, হ্যাঁ, এবং 64 বিট মাস্ট। 64 বিট ছাড়া কাজ করবে না, এবং অবশ্যই আপনার ভিটি অ্যানাবেল হইতে হবে। ভিটি মানে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অ্যানাবেল থাকতে হবে। এরা কোথা থেকে পাওয়া যায়? এটা পাওয়া যাবে হচ্ছে বায়োস থেকে, হ্যাঁ। সাধারণত প্রাইমারি অবস্থায় ভিটি অ্যানাবেল থাকে না। যদি নতুন ল্যাপটপ, ডেস্কটপ বা সার্ভার হয়, সেক্ষেত্রে ভিটি অ্যানাবেল নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে বেটার হলো আপনি চেক করে নেবেন যে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা অ্যানাবেল আছে কিনা। তো এমনি বাইরে থেকে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অ্যানাবেল আছে কিনা বোঝার উপায় কি? তো বাইরে থেকে আমরা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইজিলি বুঝতে পারি। এখানে এই যে টাস্ক ম্যানেজার রাইট বাটন ক্লিক করে আমরা টাস্ক ম্যানেজার থেকে এখানে পারফরমেন্সে যাবেন। পারফরমেন্সে যাওয়ার পর যদি এখানে দেখায় সিপিইউতে ক্লিক করবেন। ওকে, তো সিপিইউতে ক্লিক করার পর যদি এখানে বলে, এখানে হচ্ছে আপনার টোটাল সিপিইউর ইনফরমেশন আপনি দেখতে পারবেন। এখানে সকেট 1, এখানে সিস্টেম স্পিড, এখানে হচ্ছে কোর, অর্থাৎ এটা হলো ফিজিক্যাল কোর, এটা হলো থ্রেড, তার লজিক্যাল থ্রেড, আর এবং এটা হলো ভার্চুয়ালাইজেশন ক্যাপাবল। তাহলে ভার্চুয়ালাইজেশন ক্যাপাবল যদি এখানে ডিসেবল থাকে, তার মানে আপনি ওই পিসিতে ভার্চুয়ালাইজেশন করতে পারবেন না। আর যদি ভার্চুয়ালাইজেশন অ্যানাবল থাকে, তাহলে আপনি করতে পারবেন। তাহলে হচ্ছে ভার্চুয়ালাইজেশন অবশ্যই অ্যানাবল থাকতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যদি অ্যানাবল না থাকে, তাহলে আপনি ভিএম মেশিন অর্থাৎ হাইপারভাইজার কাজ করবে না। ওকে, এবং এই কাজটা করতে হবে কিসে থেকে? বায়োস থেকে। ওকে, এখন তাহলে আমরা দেখলাম আমাদের ভার্চুয়ালাইজেশন ল্যাবের রিকোয়ারমেন্টস। এরপরে আছেন হচ্ছে মিনিমাম র্যাম 4GB মিনিমাম। তো 4GB হলে হবে, একদম হবে না তা না। আচ্ছা, 8GB রিকমেন্ডেড, অর্থাৎ 8GB হলে বেটার হয়। যে 4GBতে আপনি একটা ভিএম ক্রিয়েট করতে পারবেন, 8GBতে আপনি দুইটা, অর্থাৎ একসাথে লিনাক্স, আপনার সেন্টোস, রেড হ্যাট দুইটাই, বা আমাদের উইন্ডোজে চালাতে পারবেন, হ্যাঁ এরকম। আর 30GB ফ্রি ডিস্ক স্পেস, হ্যাঁ আমাদের অ্যাটলিস্ট 30GB ডিস্ক স্পেস লাগবে, যেখানে আর এসএসডি রিকমেন্ডেড। এসএসডি না হলে আপনার সিস্টেম স্লো হয়ে যাবে, তখন কাজ করতে একটু বিরক্ত লাগবে, অথবা আপনাকে সবই করতে হবে মিনিমাল মোডে, গুই মোডটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমরা এখানে 30GB ফ্রি স্পেস ডিস্ক স্পেস নিব, এবং আমাদের নেটওয়ার্ক কার্ড থাকবে। নেটওয়ার্ক কার্ড যদিও এখানে লেখা আছে 1Gbps, এখানে নট রিকোয়ার্ড, এটা 100 MB-তেও কাজ করবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই কনফিগারেশন অনুযায়ী আমরা আসলে আগাবো, হ্যাঁ, যে আমাদের 4GB র্যাম, 30GB ডিস্ক স্পেস, 1GB নিক, এবং 2 CPU, অ্যাটলিস্ট ডুয়েল কোড CPU হলেও হবে। ওকে, এটা হচ্ছে যদি ডুয়েল বুট করেন, হ্যাঁ যারা ডুয়েল বুট করবেন, ডুয়েল বুটের জন্য এই পদ্ধতিটা। তো ডুয়েল বুটের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দুইটা ইস্যু থাকতে পারে। ডুয়েল বুটটা আসলে নির্ভর করবে
যে আপনার সিস্টেম বুটিং মেথডটা এমবিআর অথবা জিপিটি কিনা। ওকে, তো আমরা জানি যে এমবিআর এর সর্বোচ্চ চারটা পার্টিশন সাপোর্ট করে, 4 পার্টিশন। আর অপরদিকে জিপিটি করে হচ্ছে 128টা পার্টিশন, হ্যাঁ, 18 পার্টিশন। তো আপনার যদি বুটিং মেথডটা জিপিটি হয়, ডিপিটি হলো এর টেকনোলজিতে, এটাকে বলি আমরা বায়োস বেসড টেকনোলজি, লিগ্যাসি, হ্যাঁ, লিগ্যাসি বা বায়োস বলি, আর জিপিটি বলি হচ্ছে ইএপাই বা ইউএপাই বলি, হ্যাঁ। তাহলে এই যদি আপনার জিপিটি হয়, জিপিটি পার্টিশন বেস হয়, তাহলে আপনি যে কোনো পার্টিশন ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো পার্টিশনে। কিন্তু যদি আপনার লিগ্যাসি বা এমবিআর বেসড হয়, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ইনস্টল করতে হবে হলো প্রথম 3টা পার্টিশনের মাঝে, অর্থাৎ অবশ্যই আপনার সি ড্রাইভের পরে ইউজ করতে হবে, হ্যাঁ। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যদি জিপিটি হয়, তাহলে জিপিটিতে আমরা এই পার্টিশন কেন, যে কোনো পার্টিশন, আমরা উইন্ডোজ আছে, উইন্ডোজে আরও 2টা ডেটা পার্টিশন আছে, আমরা লাস্টে যে আমরা লিনাক্স ইনস্টল করে দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার এমবিআর হয়, তাহলে এমবিআর এ অবশ্যই আপনি সির পরে এটা ফ্রি স্পেস রাখবেন। তার মানে আমরা যে 30 জিবি বললাম যে 30 জিবি লাগবে, তাহলে এই 30 জিবিটার কোথায় রাখবেন? সি ড্রাইভের পরে, তাহলে আপনার ইনস্টল করতে কোনো সমস্যা হবে না, হ্যাঁ। কিন্তু যদি আপনার সিস্টেমটা যদি জিপিটি হয়, তাহলে আর এটা এই প্রসিডিওর ফলো করা লাগবে না, আপনি সরাসরি আপনার যে লাস্টে যে স্পেস আছে সেই স্পেসের উপর আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ডুয়েল বুট পদ্ধতি, হ্যাঁ। ডুয়েল বুট পদ্ধতি মানে অ্যাট এ টাইমে লিনাক্স আর উইন্ডোজ, অর্থাৎ এখানে উইন্ডোজটা আগে রাখার চেষ্টা করবেন আর লিনাক্সটা পরে রাখবো আমরা। ওকে, এখন পার্টিশন রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমরা যে আজকে সেট আপ দিব তার পার্টিশন রিকোয়ারমেন্টসটা কেমন হবে। ওকে, তো পার্টিশন রিকোয়ারমেন্টস হচ্ছে বুট পার্টিশনের জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো আমরা বুট পার্টিশন, এই বুট পার্টিশন সিমিলার কি, এই বুট পার্টিশন সিমিলার হচ্ছে আমাদের উইন্ডোজের কিন্তু একটা পার্টিশন আছে, এই দেখতে পাচ্ছেন একদম এই যে একদম বাম পাশে, হ্যাঁ, বুট পার্টিশন, যে কোনো ফাইল সিস্টেমটা দেখা যায় না, হ্যাঁ। প্রথম পার্টিশনটা হলো বুট পার্টিশন, যেটা আমরা উইন্ডোজের রিজার্ভ নামে চিনি, হ্যাঁ, রিজার্ভ পার্টিশন। তাহলে এই রিজার্ভ পার্টিশনটা হচ্ছে আমাদের বুট পার্টিশন। তাহলে আমরা বুট পার্টিশন, এটা হলো পার্টিশনের নাম, ফার্স্ট পার্টিশনটা হলো বুট পার্টিশন, এখানে ফাইল সিস্টেম হবে, অর্থাৎ ফাইল সিস্টেম ফরম্যাট আমরা উইন্ডোজে, যেমন উইন্ডোজে কি ফরম্যাটে আছে, উইন্ডোজে আছে NTFS বা FAT32, তো এটা হচ্ছে লিনাক্সে আমরা XFS ব্যবহার করতে পারছেন, পাশাপাশি আপনি চাইলে ext4 ব্যবহার করতে পারেন, হোয়াট এভার, নো প্রবলেম। তাহলে ext4 বা XFS, এখানে মিনিমাম কত সাইজ দিতে হবে, এখানে 500 MB দিলে না, এখানে বেশি দিয়ে কোনো লাভ হবে না, যে আপনার তো অনেক পার্টিশন আছে, আপনি এখানে 5 GB দিচ্ছেন, আসলে লাভ নাই, কারণ বুট পার্টিশন 500 MB বেশি কোনো ডেটা সে রিজার্ভ করে না। ওকে, এবার আসেন রুট পার্টিশন, এই রুট পার্টিশন সিমিলার অ্যাজ সি, উইন্ডোজে যে সি ড্রাইভ আছে সেই সিমিলার সি ড্রাইভ, অর্থাৎ এখানে আমার সমস্ত পার্টিশন থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, সমস্ত ডেটা থাকবে বাই ডিফল্ট রুট পার্টিশন আন্ডারে। তাহলে এটাকে অনলি স্ল্যাশ, এখানে কিন্তু নাম লেখা থাকে না, তাহলে এটাকে বলা হচ্ছে শুধু নাম লেখা, এটার নাম হলো রুট পার্টিশন, মাথায় রাখবেন, রুট পার্টিশন। তাহলে রুট পার্টিশন এখানেও একই রকম, আপনি ext4 বা XFS করতে পারেন। এখানে আমরা আমাদের ল্যাবের জন্য আমরা দিচ্ছি 20 GB, বাট বাস্তবে নির্ভর করবে প্রোডাকশন অ্যাপ্লিকেশনের উপর। এখন আপনি যদি মেল সার্ভার করেন, তাহলে আপনার ধরেন মেল সার্ভার করলে, তাই মেল সার্ভার দেখতে যে আপনার যদি দেখা গেলো যে ইউজার আছে হলো 100 জন, তাহলে 100 জন এক একজনের যদি 5 GB করে স্পেস দেন, তাহলে আপনাকে কত 500 GB, অর্থাৎ 500 GB হচ্ছে আপনার শুধু হোমেই লাগবে, অর্থাৎ রুট পার্টিশনে লাগবে। বা এর সাথে আরও, এখন মেল সার্ভার তো ইনিশিয়ালি আপনি চিন্তা করতেছেন যে 1 বছরের জন্য, আপনি মেল সার্ভারে যদি 2 বছর 3 বছর 4 বছরের জন্য বানান, তো সেক্ষেত্রে আরও বাড়বে। মেলের পাশাপাশি যদি ওই সার্ভারের ভিতরে আরও কোনো অ্যাপ্লিকেশন রাখতে চান, লাইক FTP বা আরও অনেক কিছু রাখতে চান, তো সেক্ষেত্রে স্পেস বাড়াবেন। এরকম ফাইল সার্ভার করতে চাইলে কী পরিমাণ ফাইল, এখন দেখলেন যে বর্তমানে অফিসে 200 GB ফাইল আছে, এখন আরও ভবিষ্যতে ধরেন কি আরও 200 GB বাড়তে পারে, তো এর উপর ভিত্তি করে আপনি আপনার পার্টিশনটা দিবেন। আচ্ছা, সোয়াপ পার্টিশন, সোয়াপটা হচ্ছে ভার্চুয়াল মেমোরির সাথে কাজ করে, অর্থাৎ এটা পেজ ফাইল সিস্টেম এক কথায়, অর্থাৎ সিস্টেমের যদি কোনো কারণে মেইন মেমোরি অর্থাৎ মেমোরি লো হয়ে যায়, তো সেক্ষেত্রে সোয়াপ কাজ করে। সোয়াপ কিন্তু কোনো ডাটা পার্টিশন না, হ্যাঁ, এজন্য শুরুতে কোনো স্ল্যাশ নাই। সোয়াপটা হলো, এটা হলো পেজ ফাইল সিস্টেম বলি আমরা, পেজ ফাইল সিস্টেম বলি। তো যদি কোনো কারণে আমাদের উইন্ডোজের এটা আছে, উইন্ডোজে এটা পেজ বলা হয়, ভার্চুয়াল মেমোরি বলা হয়। তো এখন যদি কোনো কারণে আমাদের মেইন মেমোরি আমাদের লো হয়ে যায়, অর্থাৎ মেইন মেমোরি বলতে কি আমাদের র্যাম,
90% ইউজ হলে তখন হচ্ছে সোয়াপের ব্যবহারটা শুরু হয়, সোয়াপ স্পেস। তো সোয়াপ স্পেস এমনি কতটুকু দেওয়া লাগবে? 2 জিবি, অ্যাটলিস্ট 2 জিবি। আর ম্যাক্সিমাম কতটুকু দেওয়া যেতে পারে, এটা ডিপেন্ডস অন র্যাম। সেক্ষেত্রে র্যামের উপর নির্ভর করবে। অনেক সময় যে অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, সেটা ডাটাবেস সার্ভার হোক, অ্যাপ্লিকেশন সার্ভার হোক, সেই ডাটাবেসের ওদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তো তারা দেখা গেল আপনি ওরাকল ইনস্টল করতেছেন, ওরাকল বলে দিচ্ছে যে সোয়াপ আপনাকে দিতে হবে 8 জিবি। তো এই সার্ভারটা করতে গেলে আপনাকে মেমোরি থাকতে হবে হলো 32 জিবি এবং সোয়াপ থাকতে হবে 8 জিবি, তারা বলে দেবে। আর যদি মনে করেন যে এরকম কোনো লিমিট নাই, তাহলে আপনি অ্যাটলিস্ট র্যামের উপর ভিত্তি করে 1:4, অর্থাৎ আপনি যদি র্যাম 32 জিবি হয়, তাহলে 32 জিবি 4 ভাগের 1 ভাগ, সেক্ষেত্রে আপনি 8 জিবি ব্যবহার করতে পারেন। আর অ্যাটলিস্ট আপনাকে 2 জিবি দিতেই হবে, হ্যাঁ, 2 জিবি না দিলেই না, 2 জিবি দিতেই হবে। আচ্ছা, এমন একটা নিয়ম রুলস ছিল আগে যে র্যামের ডাবল না, এই রুলসটা এখন আর নাই। এখন হচ্ছে আপনি 1:4 বা অ্যাপ্লিকেশন উপর ভিত্তি করে দিতে পারেন। আবার হলো আরেকটা বলে রাখি, সেটা হলো না দিলেও কিছু না, না দিলেও কিছু না। যদি অ্যাভেলেবেল র্যাম থাকে, আপনি চিন্তা করতেছেন আমার যে পরিমাণ র্যাম আছে, আমার এটার কোনো সময় সোয়াপের দরকার হবে না, র্যাম এনাফ। আমার অ্যাপ্লিকেশন কোনোদিনও 8 জিবি পার হতে পারবে না, আমার 32 জিবি র্যাম আছে, তো সেক্ষেত্রে আপনার সোয়াপ লাগবেই না। ওকে, বাট এখানে রিকমেন্ডেড করা হচ্ছে 3টা। রিকমেন্ডেড হচ্ছে ধরেন বুট পার্টিশন, রুট পার্টিশন, সোয়াপ পার্টিশন। এটা হলো রিকমেন্ডেড যে আপনাকে 3টা করতেই হবে। আর যদি আপনি চিন্তা করতে চান যে না রিকমেন্ডেড বাদে কিছু আছে কিনা, তাহলে অ্যাটলিস্ট একটা করতে চাইলে এটা করতে হবে, অ্যাটলিস্ট একটা। তো সেক্ষেত্রে এটা দরকার নাই, অ্যাটলিস্ট একটা পার্টিশন। উইন্ডোজের মতো, যে উইন্ডোজে এত পার্টিশন করবো না, আমরা শুধু একটা দরকার, সি। ওকে, তাহলে সি পার্টিশন হলেই হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের রুট। আচ্ছা, পাশাপাশি আপনি যদি একটা পার্টিশন করেন যে ডাটা পার্টিশন, সেটা আমরা কি বলি, ব্যাকআপ নামে। ব্যাকআপ, হ্যাঁ, এখানে নাম আপনি যেটা দেন না কেন, আমি তো নাম দিচ্ছি ব্যাকআপ, আপনি নাম দেন না, আপনি নাম দেন সফটওয়্যার, আপনি নাম দেন প্রোডাকশন, সমস্যা নাই, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারেন, হ্যাঁ, সমস্যা, যে কোনো নাম দিতে পারেন। তো সেখানে ফাইল সিস্টেম যেটা, সেখানে এখানে অ্যাজ রিকোয়ার্ড আপনি যা দিবেন, হ্যাঁ। তাহলে আমাদের সিস্টেমে আমরা এই 3টা পার্টিশনের পরবর্তীতেও অ্যাডিশনাল আরও পার্টিশন করতে পারি, সেটাও কারণে থাকবে, সেটাও এই রুট পার্টিশনের আন্ডারেই থাকবে। ওকে, আচ্ছা, এবার সিস্টেমের একটা হোস্ট নেম থাকবে। আমরা জানি যে প্রত্যেকটা কম্পিউটার একটা হোস্ট নেম থাকবে। তো আমরা আমাদের হোস্ট নেমটা দেবো ডেস্কটপ নামে, অর্থাৎ desktop.example.com। তো desktop.example.com, বা এখানে আমরা দিতে পারি হোস্ট, হ্যাঁ, host.example.com। যেহেতু আমরা বেজ মেশিনে কাজ করব, তাহলে হোস্ট মেশিনে তো এভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আপনি যখন মেল সার্ভার করবেন তখন কি mail.example.com, যখন ওয়েব সার্ভার করবেন তখন কি www.example.com। তাহলে এরকম, এটা হলো আপনার হোস্ট নেম যেটা দিবেন, এটা চেঞ্জ করা যায়, এটা কোনো ব্যাপার না, যখন যেটা লাগবে এটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সেট আপ রিকোয়ারমেন্টস।